সোনম ওয়াংচুক লাদাখের ভূমিপুত্র। ভারতের উত্তরে হিমালয়ের কোলে এক ঠান্ডা মরুভূমি এই এলাকা। এখানে বরফ বেশি, গাছ কম, আর আরও কম শিক্ষার সুযোগ। আর এই লাদাখেই জন্ম সোনম ওয়াংচুকের 60-এর দশকের মাঝামাঝি। ছেলেবেলায় তাকে পড়াশুনোর জন্য পাঠানো হয়েছিল শ্রীনগরে। সেখানে ক্লাসের ভাষা ছিল ইংরাজি, উর্দু আর হিন্দি। কিন্তু ছোট্ট ওয়াংচুক এই 3টে ভাষার কোনোটাই জানতেন না। তিনি নিজেই পরে বলেছিলেন, শ্রীনগরে তিনি ছিলেন লাদাখ থেকে আসা একটা বোকাশোকা ছেলে, যে এই 3টে ভাষার কোনোটাই বলতে পারে না। আর তাই ক্লাসের সবার হাসির পাত্র হয়ে থাকতো ছেলেটা, থাকতো অপমানে মাথা নিচু করে। কিন্তু এই অপমানই তাকে ক্রমশ বদলে দিল। ছোট্ট ওয়াংচুক ক্রমশ বুঝলেন সমস্যাটা তার একার নয়, সমস্যাটা শিক্ষা ব্যবস্থার। লাদাখের বাচ্চাদের নিজের ভাষায়, নিজের পরিবেশে পড়াশুনো শেখার সুযোগ নেই। আর এই বোধটাই আস্তে আস্তে তার গোটা জীবনের ভিত হয়ে উঠতে শুরু করলো। অসম্ভব মেধাবী ছিলেন সোনম। ধীরে ধীরে আয়ত্ত করলেন ইংরেজি এবং হিন্দি। প্রথমে দিল্লির বিশেষ কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল জীবন শেষ করলেন। তারপর 1987 সালে শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা তখন রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত ছিল, সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি পেলেন তিনি। মজার ব্যাপার হলো, এই ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে বাবার সঙ্গে তার মতের অমিল হয়েছিল। তাই নিজের পড়াশুনোর খরচ তাকে নিজেকেই জোগাড় করতে হয়েছিল। মাত্র 19 বছর বয়সে একটা গরমের ছুটিতে লাদাখে ফিরে এসে একটা টিউশন সেন্টার খোলেন তিনি। আর আশ্চর্যের কথা, সেখানে রাতারাতি প্রায় 100 ছাত্র ভর্তি হয়ে যায়। আর সেই আয় দিয়েই তিনি ইঞ্জিনিয়ারিং পড়া চালিয়ে যেতে থাকেন। এরপরে তিনি আরও পড়াশুনোর জন্য চলে যান ফ্রান্সের ক্রেটার স্কুল অফ আর্কিটেকচারে। সেখানে 2 বছর ধরে তিনি মাটির স্থাপত্য বা আর্থেন আর্কিটেকচার নিয়ে পড়াশুনো করেন। এই মাটির স্থাপত্যই পরে তার কাজে লাগে HIL আর লাদাখের সৌরশক্তি নির্ভর ভবন নির্মাণে, যেখানে বাইরের কোনো জ্বালানি ছাড়াই -30 ডিগ্রি ঠান্ডাতেও ঘর গরম রাখা যায়। 1988 সালে সোনম তার বন্ধুদের সঙ্গে মিলে তৈরি করলেন ACCMOL, মানে স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। তখন লাদাখে সরকারি স্কুলের ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। প্রায় 95% ছাত্রছাত্রী 10ম শ্রেণীর পরীক্ষায় ফেল করত, কারণ তাদের পড়ানো হতো ইংরাজি বা উর্দুতে, যা গ্রামের বাচ্চারা বুঝতেই পারত না। ওয়াংচুক সেই ব্যবস্থা ভাঙলেন, বানালেন এমন এক স্কুল যেখানে ফেল করা ছাত্ররাই সবথেকে বেশি ভর্তির সুযোগ পায়, যেখানে বই মুখস্থ করা নয়, হাতে কলমে কাজ শেখানো হয়। সূর্যের আলোয় বিদ্যুৎ, নিজের হাতে বাড়ি বানানো, নিজের হাতে জল ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্ট, এসবই ছিল স্কুলের পাঠ্যক্রম। এর পাশাপাশি তিনি 1993 সাল থেকে 2005 সাল পর্যন্ত লাদাখের একমাত্র ছাপা পত্রিকা লাদাখ স্মেলংয়ের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক হিসেবে কাজ করেন। শুধু স্কুল নয়, গোটা লাদাখের সাংস্কৃতিক কণ্ঠস্বর হয়ে উঠতে শুরু করেন তিনি। এবার আসি সেই প্রশ্নে যার উত্তর সবাই জানতে চায়। সোনম ওয়াংচুক কি সত্যি 3 ইডিয়টস সিনেমার ফুনসুক ওয়াংরু? 2009 সালে মুক্তি পায় রাজকুমার হিরানির সিনেমা 3 ইডিয়টস। আমির খান অভিনীত চরিত্রটির নাম ছিল ফুনসুক ওয়াংরু, যিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেন, যিনি বলেন মার্কশিট নয়, জ্ঞানই হলো আসল কথা। যিনি শেষকালে লাদাখে গিয়ে একটা অদ্ভুত উদ্ভাবনী স্কুল চালান। এই চরিত্রটি সরাসরি অনুপ্রাণিত সোনম ওয়াংচুকের জীবন আর কাজ থেকে। সবথেকে দুঃখের কথা, আমির খান অবশ্য এখন এটা স্বীকার করেন না। সম্প্রতি তিনি এই কথা বলে সমাজ মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েছেন। তবে তার সহকর্মী চতুর চরিত্রের অভিনেতা অমিবুদ্ধ একটি ভিডিওতে এটা স্পষ্ট করে বলেছেন। আসলে ওই সিনেমার শেষে ফুনসুক ওয়াংরু লাদাখে তৈরি করেন একটা স্কুল,
আর সেখানের বাচ্চারা নিজেদের মতো করে হাতে কলমে বিজ্ঞান শেখে, খেলার ছলে যন্ত্র বানায়। এটাই আসলে ওয়াংচুকের ACCMOL মডেলের প্রতিচ্ছবি, আর সেটাই ছবিতে তুলে ধরেছিলেন আমির খান। তবে একটা কথা এবার স্পষ্ট করে বলা ভালো, ওয়াংচুক নিজেই বহুবার বলেছেন ফুনসুক ওয়াংরু চরিত্রটা তার জীবনের হুবহু নকল নয়, এটা একাধিক মানুষের গল্প মিলিয়ে তৈরি একটা কাল্পনিক চরিত্র, যার একটা বড় অংশ তার জীবন থেকে নেওয়া। সিনেমা মুক্তির পর রাতারাতি বিখ্যাত হয়ে যান ওয়াংচুক। মানুষ লাদাখে ছুটে যেতে শুরু করেন তার স্কুলটা দেখতে। কিন্তু ওয়াংচুক মানুষের এই আগ্রহকে ব্যবহার করলেন আরো বড় কাজের জন্য। এবার আসবো সেই কথায়। লাদাখ একটা মরুভূমি, কিন্তু বরফে ঢাকা মরুভূমি। এখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। চাষবাসের জল আসে হিমবাহ গলা জল থেকে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। যখন চাষিদের জল দরকার তখন সেখানে জল থাকে না, আর যখন জল দরকার নেই তখন বেশি বেশি করে জল গলে নষ্ট হয়ে যায়। ওয়াংচুক এর একটা আশ্চর্য সমাধান বার করলেন। শীতের বরফ গলা জল একটা পাইপ দিয়ে উঁচু থেকে নিচে ফেলে ঠান্ডায় সেটা জমিয়ে একটা শঙ্কু আকৃতির বরফের স্তূপ তৈরি করলেন। এটা দেখতে অনেকটা বৌদ্ধ স্তূপার মতো। এই স্তূপা বসন্তকাল পর্যন্ত টিকে থাকে আর ধীরে ধীরে গলে চাষের জল যোগায়। এই আইস স্তূপা পদ্ধতি এখন কৃত্রিম হিমবাহ তৈরির একটি স্বীকৃত প্রযুক্তি হিসেবে পরিচিত। শুধু ভারতে নয়, সুইজারল্যান্ড, কিরগিজস্তান, চিলির মতো দেশও এই প্রযুক্তি নিয়ে আগ্রহী হয়েছে। এই কাজ এবং তার আরও অন্যান্য কাজের স্বীকৃতিতে তিনি 2018 সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার পান। IIT মান্ডি তাকে হিমালয় অঞ্চলের বিশিষ্ট প্রযুক্তিবিদ উপাধি দেয়। এখনো পর্যন্ত মোট 15টা জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার জমা রয়েছে তার ঝুলিতে। আসুন দেখা যাক কি কি পুরস্কার পেয়েছেন তিনি। রামন ম্যাগসাইসাই পুরস্কার, এটি এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত। এর বোর্ড অফ ট্রাস্টিজ 2018 সালে সোনমকে এই পুরস্কার দেয় উত্তর ভারতের প্রত্যন্ত এলাকা লাদাখের শিক্ষা ব্যবস্থার এক অভিনব সমবায় ভিত্তিক এবং সমাজ পরিচালিত সংস্কার জন্যে, যা লাদাখি তরুণদের জীবনে নতুন সুযোগ তৈরি করেছে আর তার সঙ্গে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের ব্যাপারে সাহায্য করেছে। গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল আর্কিটেকচার 2017 সালে টেকসই স্থাপত্যে তার অবদানের জন্য তিনি এই পুরস্কার পান। সোনম স্বপ্ন দেখেছিলেন এমন একটা বিশ্ববিদ্যালয়ের যেখানে হিমালয় অঞ্চলের ছাত্রছাত্রীরা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজবে। এভাবেই জন্ম নেয় HIAL, হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লার্নিং। এই প্রতিষ্ঠানটাও সৌরশক্তি, পরিবেশ বান্ধব স্থাপত্য আর প্রায়োগিক শিক্ষার একটা জীবন্ত পরীক্ষাগার। এর নকশাও তার হাতে গড়া। আর এই কাজের জন্য 2017 সালে তিনি গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল আর্কিটেকচার পুরস্কার পেয়েছেন। রোলেক্স অ্যাওয়ার্ডস ফর এন্টারপ্রাইজ এবং ইন্টারন্যাশনাল টেরা অ্যাওয়ার্ড সামাজিক উদ্যোগ এবং পরিবেশ সংরক্ষণে তার ভূমিকার স্বীকৃতিতে তিনি এই পুরস্কার পান। সেই সময় তার বিখ্যাত আইস স্তূপা প্রযুক্তির জন্যে তাকে কিন্তু গোটা বিশ্ব নানাভাবে সম্মানিত করেছে। এছাড়াও তিনি পেয়েছেন ফ্রেড এম প্যাকার্ড অ্যাওয়ার্ড 2016, রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড 2008, সামাজিক উদ্যোগের জন্যে অশোকা বিশ্ববিদ্যালয় ফেলোশিপ 2002। আমাদের দেশে এই সব আন্তর্জাতিক পুরস্কার এবং দেশের বিখ্যাত পুরস্কারের মূল্য বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু যে কাজ সোনম করেছেন লাদাখের শিক্ষা ব্যবস্থা নিয়ে, তা যদি গোটা দেশে ছড়িয়ে দেওয়া যায় তবে আখেরে তাতে লাভ হবে সাধারণ মানুষেরই। 2025 সালে যখন লাদাখের স্বায়ত্তশাসন নিয়ে অনশনে বসেছিলেন তখন একটা বড় ঘটনা ঘটেছিল। তার অনশন চলাকালীন 24শে সেপ্টেম্বর কিছু মানুষ সহিংস হয়ে ওঠে। তারা বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেয়। পুলিশ গুলি চালালে 4 জনের মৃত্যু হয়, আহত হন 90 জন। এর দুদিন পরে 26 সেপ্টেম্বর লাদাখ পুলিশ সোনমকে গ্রেপ্তার করে। কঠোর জাতীয় নিরাপত্তা আইন বা NSA-তে আটক করা হয় তাকে।
সরকারের অভিযোগ ছিল তার উস্কানিমূলক বক্তৃতাই এই সহিংসতার পেছনে ইন্ধন জুগিয়েছে। তাকে নিজের ঘর লাদাখ থেকে বহু দূরে রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় জেলে পাঠানো হয়। এর বিরুদ্ধে তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেন। আর সেখানে দেখানো হয় যে আটকের নির্দেশের ভিত্তি ছিল 5টি এফআইআর, যার মধ্যে 3টি ছিল 2024 সালের পুরনো ঘটনা, আর 3টিতে ওয়াংচুকের নামই ছিল না। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই নির্দেশকে বেআইনি এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করে। আদালত এই গ্রেপ্তারির ব্যাখ্যা চায় কেন্দ্রীয় সরকারের কাছে। না, প্রমাণ করা গেল না এইসব অভিযোগ, আটক করার সপক্ষে দেখানো গেল না কোনো আইনগ্রাহ্য যুক্তি। শেষ পর্যন্ত 6 মাস কারাবাসের পর 2026 সালের মার্চ মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখে শান্তি ফেরানো আর সংলাপের পথ খোলার যুক্তি দেখিয়ে তাকে মুক্তি দেয়। এই গ্রেপ্তারের সময় সরকারের একদল সমর্থক বারবার তাকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিতে চেয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই যে সেটা দেশদ্রোহিতা নয়, এটা বারবার বোঝানোর চেষ্টা করেছেন সোনম। লাদাখ আন্দোলনের সময় তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নিজেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তিনি পালন করুন। প্রধানমন্ত্রীকে বলেছিলেন, বাদা জো কিয়া থা নিভানা পারেগা। এ কথার মধ্যে কোথায় আছে দেশদ্রোহিতা? আর কেন তার বিরুদ্ধে বিভিন্ন কাল্পনিক অভিযোগের ভিত্তিতে কুৎসা ছড়ানো হয়? আর তাই শেষ পর্যন্ত সরকার তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে না পারাটাও ছিল সোনমের কাছে একটা বড় নৈতিক জয়। সোনমের এবারের লড়াইটা দেশের ছাত্রছাত্রীদের নিয়ে। এবারও তাকে নানা কুৎসার মুখে পড়তে হচ্ছে, কিন্তু উল্টো দিকে এটাও ঠিক, দেশের মূল স্রোতের মিডিয়ার সাহায্য ছাড়াই, কোনো রকম প্রচার ছাড়াই সোনম এখন কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বামেরা তার এই অনশনের প্রথম দিন থেকেই পাশে ছিল। এখন দেশের সব বিরোধী দলই তার পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও প্রাথমিক জড়তা ঝেড়ে এখন সোনমের অনশন মঞ্চে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। একজন ইঞ্জিনিয়ার যিনি একদিন বরফের স্তূপ তৈরি করে জল বাঁচানো শিখিয়েছিলেন, তিনি আজ নিজের শরীরকে বাজি রেখে গোটা দেশের শিক্ষা ব্যবস্থার জবাবদিহি চাইছেন। তাই সোনম ওয়াংচুকের গল্পটা আসলে শুধু একটা মানুষের গল্প নয়, এটা একটা অদম্য জেদের গল্প। একজন মানুষ যিনি নিজের ছোটবেলার অপমান থেকে শিক্ষা নিয়ে গোটা একটা শিক্ষা ব্যবস্থাকে বদলে দিতে চাইছেন। শিক্ষাকে আনতে চাইছেন সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষের কাছে। আর সেজন্যে আজও এই বয়সে, মানে 60 বছর বয়সে, নিজের জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়েছেন। শুধু নিজের রাজ্যের জন্য নয়, নিজের জন্য নয়, গোটা দেশের ছাত্রছাত্রীদের জন্য। ফুনসুক ওয়াংরু ছিল সিনেমার একটা কাল্পনিক চরিত্র, কিন্তু সোনম এমন এক মানুষ যিনি প্রতিদিন প্রমাণ করে চলেছেন সত্যিকারের পরিবর্তন বই মুখস্থ করে নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করেই আনতে হয়। আর সেজন্য তিনি বেছে নিয়েছেন মহাত্মা গান্ধীর অহিংসার পথ, সত্যাগ্রহের পথ। তিনি কি ঠিক পথে হাঁটছেন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।